চারিদিকে লকডাউন চলছে, বাসা থেকে তেমন একটা বের হওয়াই যাচ্ছে না। বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। মাথায় একটা আইডিয়া এলো। আম্মুকে স্যারের সাথে মিট করব বলে বাসা থেকে বের হওয়ার জন্য রাজি করালাম। নুপুরা তিন্নিকে ফোন করে বাসা থেকে বেরোতে বললাম। ওদের আম্মু আমার আম্মুর মতো এত ডিটেকটিভ না, যেতে চাইলেই নিষেধ করে না। নুপুরা তিন্নি আমার বেস্ট ফ্রেন্ড। আমি রেডি হই, মানে বোরখা, নিকাব, পা মোজা আর হাত মোজা পরলাম, চোখে গ্লাসও দিয়েছি ব্ল্যাক কালারের। তিন্নি আর নুপুর আমার বাসার সামনে এসে আমাকে দেখে অবাক। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কে? না না, সরি ম্যাডাম না, হুজুরনি। তা ম্যাডাম, আপনি হুজুরানি কেমনে হলেন? তিন্নি নুপুর ওরা জানে যে আমি এমনটা নই। আমি উপর দিয়ে এমন, মানে হুজুরানি টাইপের। আব্বু আম্মুর কলিজের টুকরা আমি। আমি পর্দা করে বাসা থেকে বের হই তো আব্বু আম্মু মনে করে তার মেয়ে কত লক্ষ্মী। তাদের সামনে শুধু সাধুভাবে চলি আমি। আর বাসা থেকে বের হলে, মানে কলেজে এসেই না সবাই দেখে আমার ঝলক। আমি কথা না বাড়িয়ে, তিন্নি নুপুর একদম চুপ, চল এবার, দেরি হয়ে যাচ্ছে তো। নূপুর, কোথায় যাব বললি না তো? এই লকডাউনে কোথাও যাওয়া যাবে না তো। আমি ভ্রু কুচকে, মনে নেই তোদের আমায় কি চ্যালেঞ্জ করেছিলি? আজ সেটা ফুলফিল করব। তারপর তোরা দুটাই আমার এই ট্রিট দিবি, নয়তো তোদের পিঠের চামড়া উঠিয়ে দেব। তিন্নি হাঁ করে, ও মাই গড, তুই আজকে করবি? তোর সাহস আছে, ঠিক আছে দেখা যাক। যদি না পারিস তো কি মনে আছে? মনে আছে। আমার পক্ষ থেকে তোদের ট্রিট দিতে হবে। আরে জানি তো, চল এবার। সিএনজি মামাকে ডাক দিলাম। তিনি বললেন বেশি দূরে নিতে পারবেন না, সামনে আর্মিরা আছে, ধরতে পারলেই নাকি প্রবলেম করবে। আমি মামাকে অভয় দিয়ে বললাম, আমরা আছি তো, মেয়ে দেখলে কিচ্ছু করবে না। যদি বেশি প্রবলেম হয় তাহলে নেমে যাব, বেশি দূরে যাব না। এই তো সামনে, মেইন রোড থেকে আমাদের বাসা এত দূরে না। তারপরও সিএনজি নিলাম। দূর থেকেই দেখা যাচ্ছে যারা যারা একজন বা দুজন থেকে মানুষ বেশি, তাদের যেতে দিচ্ছে না। তাই আমরা এখানেই নেমে পড়লাম। মামা, কত দেব? 100 টাকা দেন। আমি চোখ বড় বড় করে হাঁ হয়ে পড়লাম। এইখান থেকে এখানে 100 টাকা? মাথা ঠিক আছে আপনার? গাড়ি চলতেছে না পা, তয় এখন ভাড়া একটু বেশি নয় তো? আমরা খাবো কি? আমি বাড়াবাড়ি করছি? তারপরও ভাড়া 100 টাকা কেন হবে? কিন্তু উনি মানছেই না, বলছে 100 টাকা দিলে নিবে, নয়তো দিতে নিষেধ করছে। এই কেমন কথা? বাধ্য হয়ে লোকটাকে 100 টাকাই দিলাম। এই সামান্য জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করতে হয়? তাহলে তুই দিলি না কেন? এখান থেকে এখানে কি 100 টাকা? ঈশা একদম ঠিক বলেছে, এত ভাড়া কেন নেবে? দান করলে এমনিতেই করব, এভাবে জুলুম করা ঠিক হয়নি। লোকটা ভালো না। তিনটা মেয়ে পেয়েছে তো একা, তাই। যদি কোনো ছেলে থাকতো তাহলে বুঝতো ঠেলাটা কি। এবার কি সামনে চলবেন? আমরা মেইন রোডে আসতেই বড় আর্মিরা এপাশ আর ওপাশ জুড়ে। রোডের পাশে একটা ছোট্ট কাউন্টারের মতো রুম রয়েছে, সেখানেও কয়েকজন আর্মিরা দেখা যাচ্ছে। গাড়ি তেমনটা দেখা যাচ্ছে না, রাস্তাটা ফাঁকা। এই তো মোক্ষম সুযোগ। কিন্তু আমাদের তিনজন মেয়েকে একসাথে দেখে দুজন আর্মি এসে জিজ্ঞেস করলো, আপনারা এখানে কেন? আমার ভেতরে ভেতরে খুব হাসি পাচ্ছে। আর্মি দুজন আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছে, ভাবছে ভদ্র মানুষ, কি সম্মান করে কথা বলছে। প্রাণটা জড়িয়ে যাচ্ছে আমার। নুপুর তিন্নি দুটাই টপস আর প্লাজো পরে এসেছে। আমার বেস্টি দুইটা কিন্তু দেখতে বেশ সুন্দরী, বোধহয় ক্রাশ খেয়েছে। গাধি দুইটা চুপ করে আছে। আমি তিন্নিকে হালকা ঝাঁকি দিয়ে আর্মিদের বললাম, আসলে আমরা এদিকে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো যেতে পারবো না, বাসায় চলে যাব। কিন্তু একটা প্রবলেম আছে। তিন্নি, নুপুর আর আর্মি দুজন আমার দিকে তাকিয়ে, দূর থেকে অন্যরাও এক পলক তাকিয়ে তারা তাদের ডিউটিতে মগ্ন। একজন আর্মি বলল, কি প্রবলেম আন্টি আপনার? এবার আমি ফিক করে হেসে দিলাম, তবে নিকাবের জন্যে তা বোঝা যাচ্ছে না। তিন্নি আর নুপুরও হাসছে। আমি হাসি থামিয়ে আমি রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলব আপনাদের সাথে। এবার বেচারা দুজন চরম অবাক হয়। এটা কোনো কথা হলো?
যে রুমে কজন আর্মি ছিল ওখান থেকে কেউ একজন এদের ডাক দিল, বলল সমস্যা কি। তারা দুজনই রুমটার ভিতরে গেল। এবার তিন্নি বলল, ইশরা, আজ তো আমরা তোর জন্য গেলাম মনে হয়, না জানি আমাদের কি করে, যদি কান ধরে উঠবোস করায়। যদি বালা ডান্স বা নাগিন ডান্স দিতে বলে তখন কি হবে? খুব টেনশন হচ্ছিল। হে আল্লাহ, আমায় রক্ষা করো, মাত্র একটু তো চাওয়া, জাস্ট সেলফি রাস্তার মধ্যখানে। এই হারামজাদিগুলোর জন্যই না জানি আজ কি হয়। একটু পর একজন সুঠাম দেহের আর্মি, দেখতে জাস্ট দেখার মতো। তিনি নুপুর হাঁ করে তাকিয়ে আছে। এ যদি আমায় ধরে নিয়ে যায় আমি যেতে রাজি আছি। বাহ, এই আর্মিটা তো সবার থেকে বেশ হ্যান্ডসাম। ওরে বাবা, তোরা থাম, লুচু কোথাকার। এই তো দেখি এদিকেই আসছে, পালাবি নাকি দাঁড়াবি? দুজনে বলল, একটু দাঁড়া না, আসতে দে কাছে, কি বলে দেখি। একটু দাঁড়া না, আসতে দে কাছে, কি বলে দেখি। উনি আমাদের কাছে এলে আমাদের দেখে বলে, আপনারা জাস্ট সেলফি নিতে এখানে এসছেন? ওনার নেম প্লেটে নামটা দেখি আমি, মোহাম্মদ ফারাজ। চুপ করে থাকতে দেখে উনি আবারও বললেন, হ্যালো ম্যাডাম, শুনছেন? তিন্নি নুপুর যেন বোবা হয়ে গেছে, সব কথা আমাকেই বলতে হচ্ছে। আর লুচু দুটা তো আর্মিটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আবার মিটি হাসছেও। আমার কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছে। আমি আমতা আমতা করি, না মানে রাস্তা ফাঁকা দেখলাম তো, তাই কয়েকটা সেলফি নিতে চাইছিলাম। উনি আবারও আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপর থেকে বাসা থেকে আর বের হবেন না, কারণ ছাড়া বাসা থেকে বের হলে পানিশমেন্ট দেওয়া হয়, মনে রাখবেন। বাহ ঈশা, তোর সাথে দেখি সবাই ভদ্রভাবে আপনি আপনি করেই কথা বলছে, খুব প্রাউড ফিল হচ্ছে। আর পারমিশনও পেয়ে গেছি, ইয়াহু। তিন্নি আর নবুরকে বললাম, এই তোর এটা ধর। আর্মিটা যে রুমের দিকে ফিরে যাচ্ছিল, আমি তিন্নিকে ব্যাগটা দিয়ে একে একে বোরকা, নিকাব, হাত মোজা, পা মোজা সব খুলে ফেললাম। টি শার্ট আর শর্ট জিন্সটা পরা ছিল, জিন্সটা তেমন শর্ট না, আর চুলগুলো খুলে দিলাম। ব্যাগ থেকে আয়না বের করে মেকআপ ঠিক আছে কি না দেখছি, না সব ঠিক আছে। তিন্নি আর নুপুর অবাক। ঈশা, তুই বোরকার ভেতর এভাবে এসেছিস? কথা পরে বলিস, আগে বল কেমন লাগছে। ওরা দুজনেই বলল, হেব্বি লাগছে তোকে। হেব্বি লাগছে তোকে। ওদিকে ফারাজ নামে সেই আর্মিটা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। পাশে অন্য দুজন আর্মিগুলো যারা আমাদের কাছে প্রথমে এসেছিলেন, ওনারাও প্রচণ্ড রকমের অবাক হয়ে গেছে আমাকে দেখে। তারা হয়তো ভাবেনি যে মেয়েটা এমন হবে। আসলে আমি এতটা বেপর্দাশীল নই, মাঝে মাঝে এসব পড়ি। আজ পড়েছি জাস্ট সেলফি নিব তাই। চ্যালেঞ্জ ধরেছিলাম তিন্নি আর নুপুরের সাথে। তারপর রাস্তার ঠিক মধ্যখানে এসে অনেকগুলো ছবি নিলাম। ব্যাস, আমার কাজ শেষ। আবার বোরকা, নিকাব, হাত মোজা, পা মোজা সব পরে নিলাম। ঠিক আগের মতো হুজুরিনি হয়ে গেলাম। আমি তিন্নিদের সাথে কথা বলছিলাম, হঠাৎ দেখি ফারাজ নামের সেই আর্মিটা আমাদের ডাকছে। আমি তো শেষ, বোধহয় এমন বেপর্দা পিক নেওয়াতে আমার মাই দিবে। এই ইশরা, দাঁড়া না, দেখছিস না আমাদের ডাকছে। আমি জুতো হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে, ওরে বাপরে, হেঁটে ধরতে পারলে আজ আর রক্ষে হবে না। যদি আব্বু আম্মুকে সব বলে দেয়। তিনি নপুর দৌড়া, জলদি স্পিড বাড়িয়ে দে। ওইদিকে উনিও আমাদের পেছন পেছন আসছিল। এই যে ম্যাডাম, এই যে শুনে বলে ডাকছেন আর পিছু নিয়েছেন। আমরা আমাদের বাসার নিচে এসে হাঁপাতে লাগলাম। আল্লাহ আল্লাহ গো, আজ বেঁচে গেলাম। ওই ট্রিট কখন দেবে? আজ ট্রিট দিতে হবে না, টাকা দিয়ে দে। হাত বাড়িয়ে দিলাম। ওরা দুজন হাঁপাতে হাঁপাতে, এখন এনেছি নাকি কাল বা পরশু দিয়ে দেব। এখন এনেছি নাকি কাল বা পরশু দিয়ে দেব। ওরা দুজন ওদের বাসায় চলে গেল আর আমি আমার বাসায় শাওয়ার সেরে খেতে বসলাম। ইশরা, স্যারের সাথে কি মিট করতে পেরেছিস? পারবো না কেন আম্মু? কেন বলছো আম্মু? আম্মু আমার প্লেটে তরকারি বেড়ে দিতে দিতে বলল, তোর আব্বুর কাছে শুনলাম আর্মিরা নাকি এখানে লকডাউন করে দিয়েছে, কেউ যেতে আসতে পারছে না, তাই বললাম তোর কোনো প্রবলেম হয়নি তো? না আম্মু, কোনো প্রবলেম হয়নি। খাওয়ার মধ্যে আমার হঠাৎ হেঁচকি আসতে লাগলো। আমি পানির জন্য হাতটা বাড়াতেই
আম্মু পানিটা এগিয়ে দিল। জায়রা এসে বলল, তোর কথা এই সময় আবার কে মনে করছে? তোর জামাই আর কে হবে, যা খচ্চর একটা। আমরা দু বোন, আমি ঈশা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আর জায়রা আমার ছোট বোন, এবার এসএসসি দিবে। আমার সাথে একদম পটে না, সব সময় কথা কাটাকাটিই হয়। বিকেলে বেলকনিতে ইজি চেয়ারে বসলাম। আকাশটা মেঘলা হয়ে আছে, চারদিকটা কেমন অন্ধকারই ঠেকে যাচ্ছে। খুব বাতাস বইছে, বৃষ্টি হবে মনে হয়। এই ওয়েদারে এক কাপ চা হলে মন্দ হয় না। আম্মু ঘুমাচ্ছে আর জায়রা টিভি নিয়ে পড়ে আছে। কি দিন কি রাত, এই মেয়ে তো টিভি ছাড়া কিচ্ছু বোঝে না। যতক্ষণ ইচ্ছে টিভি দেখবে, তারপর মোবাইল নিয়ে থাকবে। নিজে গিয়েই চা বানিয়ে আনলাম। আমাকে এক কাপ দিয়ে যা না আপু। তুই নিজে বানিয়ে খেতে পারিস না? আমি কি তোর চাকর? আবার বেলকনিতে চলে এলাম। ইজি চেয়ারে বসে দোল খেতে খেতে চা খাচ্ছিলাম। হঠাৎ কথাটা মনে পড়তেই হাসি পেল আমার। ওই আর্মি দুজন আমাকে আন্টি বলেছে। এটা কোনো বড় ব্যাপার না আমার জন্য। একদিন আমি, আম্মু আর পাশের বাসার আন্টি শপিং মলে গিয়েছিলাম। আন্টি বেশ মডার্ন, কামিজ পরে গেলেন আমাদের সাথে। আম্মু বোরকা পরেছেন, শুধু আর আমি আজকের মতো বোরকা, নিকাব, হিজাব, হাত মোজা আর পা মোজা। যখন আমরা কোনো একটা শপে ঢুকলাম, শপারটা আমাকে আন্টি আন্টি করেই কথা বলছে, আর আন্টিটাকে আপু বলছে। এতে আমার কিচ্ছু যায় আসে না, তবে আন্টি বেশ খুশি হয়েছেন ওনাকে আপু ডাকাতে। বাসায় এসে আম্মু, আমি আর জায়রা হাসতে হাসতে শেষ। পরদিন বিকেলে প্রতিদিনের মতো বেলকনিতে বসে আছি। হঠাৎ জায়রা এসে বলল, আপু এদিকে আয় না, দেখ কি সুন্দর একটা ছেলে আমাদের বাসার সামনে। আমি যেতে না চাইলেও আমাকে জোর করে নিয়ে যেতে চাইছে। আমি যখন জায়রাকে ধাক্কা দিয়ে বললাম, সুন্দর ছেলে তুই দেখ গিয়ে, আমার ঠেকা পড়েনি, মুড নাই দেখার। তারপর জায়রা মুখ ভেঙচিয়ে বলল, না দেখলে না দেখ, আর্মি যে এত সুন্দর হয় তা আজ প্রথম দেখলাম। ওয়াও, আমি তো দেখবো, আম্মুকেও দেখাবো। আম্মু আম্মু। আমি জায়রার শেষ কথাটা শুনে একটু বিষম খেলাম। আরবি আমাদের বাসার সামনে? যেতে ইচ্ছে করছিল না, সত্ত্বেও গেলাম। সামনের বেলকনিতে বের হয়ে দেখছি আর্মিটাকে দেখে তো আমি হতবাক, পুরো চমকে গেছি। এ তো সেই আর্মিটা, কি যেন নাম ছিল, বিরাজ, মিরাজ, না না মনে পড়েছে, ফারাজ। উনি আমাদের বাসায় কেন? এদিকে ওদিকে দেখতে দেখতে উনি উপরের দিকে তাকালে আমাকে দেখে ফেলেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকি। উনি মুচকি হাসি দিয়ে আবার নিচের দিকে তাকিয়ে যখন উপরে তাকাবেন, আমি লুকিয়ে পড়লাম। হঠাৎ আচমকা বুকের ভেতর থুকপুক থুকপুক টিপ টিপ কত রকমের যেন কি সব হচ্ছে। আমার এমন লাগছে কেন? এদিকে ভয় করছি খুব, যদি উনি আব্বুকে সব বলে দেয় তাহলে তো আমি শেষ। দারোয়ান আঙ্কেল উপরে এসে বলেন নিচে কেউ এসেছে আব্বুর সাথে কথা বলতে। এবার আমার বুকটা মোচড় দিয়ে উঠল, ভয়ে থরথর করে কাঁপছি আমি। আব্বু নিচে গিয়ে ওনার সাথে কথা বলছেন। উনি কথা বলার ফাঁকে ফাঁকে উপরের বেলকনির দিকে তাকাচ্ছিলেন। আমি চুপি চুপি আড়াল করেই দাঁড়ালাম। আমাকে আব্বু দেখবে না, জাস্ট উনি দেখবে, এভাবেই দাঁড়িয়েছি। উনি আবার যখন উপরে তাকালেন, আমি হাত জড়ো করে ক্ষমা চাওয়ার মতো করে ইশারা করলাম, প্লিজ কিচ্ছু বলিয়ে না, সরি। আমি কানে ধরে পর্যন্ত সরি বললাম। সে শুধু মুচকি হাসছে। তারপর বাইরের দিকে তাকিয়ে দেখছে অন্য দুজন আর্মিগুলো কি আমাদের এসব দেখছে কিনা। তারপর আবার চারিদিকে পরখ করে দেখলো কেউ দেখছে না। তখন আবার আমার দিকে তাকালে আমি আবার আগের মতো করি এত সরি সরি করছি, আর গাধাটা শুধু হাসছে। দেখলাম কথা শেষ করে আব্বু বাসায় চলে এলো, আর উনি চলে গেলেন। কি বললো আব্বুকে আল্লাহ ভালো জানেন। আব্বু এসে আমাকে সামনে দেখেও কিচ্ছু বললেন না, শুধু একটু মৃদু হেসে রুমে চলে গেলেন। আমি আর জায়রা টিভি দেখছিলাম। দুপুরের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠলে আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলেই আমি হতভম্ব হয়ে গেলাম। একটু আগে তিন্নি আর নূপুর ফোন করে বলল ওরা আসবে, তাই আমি ওরা এসেছে ভেবে দরজা খুলে দিয়েছি। হাতে বিস্কিট ছিল অর্ধেক, চা দিয়ে চুবিয়ে খাচ্ছিলাম। টপসের সাথে যে ওড়নাটা ছিল ওটা সোফায়। মোহাম্মদ ফারাজ নামে সেই আর্মিটা আমাদের বাসায়, মানে এই মুহূর্তে আমাদের দরজার সামনে। আর ওনার দৌড়তে
আরও 3জন আর্মি। একজন ফোনে কথা বলছেন আর দুজন ওনার পাশেই দাঁড়িয়ে। ওরা অন্যদিকে ফেরানো ছিল, কিন্তু উনি তো আমার দিকে তাকিয়েছিলেন। আমি চোখ বড় বড় করে হা হয়ে ওনাকে দেখছি। তারপর গায়ে ওড়নাটা খুঁজছি মাথায় দেওয়ার জন্যে, কিন্তু পাচ্ছি না। ওড়নাটা যে সোফায় রেখেছি আমি সেটাও ভুলে গেছি। ওনার দিকে তাকিয়ে আমি কি করছি নিজেও জানি না। উনি বুঝতে পেরে মুচকি হেসে চোখ দিয়ে সোফা ইশারা করলেন। আমি এবার দৌড়ে সোফা থেকে ওড়না নিয়ে, যারা ভাগ দেখ আর্মি এসেছে বলি রুমে চলে এলাম। আম্মু আমাকে এভাবে দৌড়াতে দেখে চোখ বড় বড় করে বললেন, বাসায় মেহমান আসলে বুঝি কেউ এমন করে? তারপর আব্বুকে ডেকে দিল। আব্বু ওদের সাথে কথা বলে আম্মুকে কি যেন বলল, আর আম্মু রুমে এসে আমাকে রেডি হতে বলল। আমি কিছুই বুঝতে পারছি না। যারা দুষ্টুমির হাসি হেসে বলল, তোকে দেখতে এসেছে আপু, তুই আর্মির বউ হবি, আমিও হব, কেমন? তারপর সবাই আমাদের ভয় পাবে। চোখ টিপ মেরে নিজের লজ্জা পাচ্ছে। কি বিহায়া মেয়ে যারা নিজে বউ হবে সেটা নিজের মুখেই বলছে। আমার এসব ভালো লাগছে না। তবে বুকের ভেতর যে ডিপ ডিপ করছে সেটা বুঝতে পারছি। আমি নিজে নিজেই রেডি হলাম, কারণ আব্বু আম্মুর আদেশ। আমি আবার খুব লক্ষ্মী মেয়ে, তাই সব কথা মেনে চলি। লম্বা হাতের ব্লাউজ, মেরুন কালারের শাড়ির সাথে ম্যাচিং করা। এই কালার নাকি আমাকে খুব ধরে, মানে খুব মানায়, তাই আম্মু এটাই দিয়েছে। শাড়ি পরতে জানি না, তাই আম্মু পরিয়ে দিয়ে পিন আপ করে দিয়েছে। আমি এমনভাবেই নিজেকে ঢেকে ফেললাম, মাথায় ইয়া বড় ঘোমটা দিয়েছি। দেখে মনে হবে অনেক ভদ্র, সহজ, সরল একটা মেয়ে। এর মধ্যে হুট করে তিন্নি আর নূপুর বাসায় এলো। আমাদের বাসায় আর্মি দেখে ওরা প্রচণ্ড অবাক হলো। ফারাজ ওদের দেখে নাকি মুচকি হাসছিল। ওরা এসে আমাকে সব বললো। তারপর আমাকে দেখে আরও বেশি অবাক হলো। ইশরা, ওই যে উনি। সামনে জায়গা ছিল, তাই কথা ঘুরিয়ে ফেলেছে। তোকে দেখতে এসেছে বুঝি? ওয়াও, আর্মি আমার খুব পছন্দ। তো সেটিং হলে আমাকেও একটা ঠিক করে দিস কেমন? নূপুর আমার কানে কানে বলল। যদি সবার সামনে ওই দিনের কথা বলে দেয় তখন? এবার আমার কলিজার পানি শুকিয়ে গেল। সত্যি যদি উনি বলে দেয় তখন কি হবে? আম্মু নাস্তার ট্রে নিয়ে বলল, যা ওদের দিয়ে আয়। তিন্নি, নূপুর, তোমরাও ঈশার সাথে যাও, ওর একা একা নার্ভাস লাগবে। আমি ওদের সামনে গেলাম আর সবার চোখ আমার দিকে। আমি ঢুকলাম, একটু একটু কাঁপছি। আমি দাঁড়িয়ে আছি। আর্মিদের মধ্যে যিনি একটু মধ্যবয়সী টাইপের, উনি আমাকে বসতে বললেন। আমার পাশে তিন্নি আর নূপুরও বসলো। ওরা আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ভদ্র শান্ত মেয়ের মতো নিচের দিকে তাকিয়ে আছি, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানি না। ওরা চা নাস্তা খেলো। তারপর আমার নাম, আমি কিসে পড়াশোনা করছি আর কি করার ইচ্ছে আছে সব জিজ্ঞাসা করলো। তারপর সিনিয়র লোকটা আব্বুকে বলল, ওরা কি একটু আলাদা কথা বলতে পারবে, যদি আপনি অনুমতি দেন আর কি? হ্যাঁ বলুক না, সমস্যা নাই। তন্নি, নূপুর, তোমরা ইসরাকে আর ফারাজকে গেস্ট রুমে নিয়ে যাও। আমি তিন্নি আর নূপুরের আগে আগে চলছি, আর মিস্টার ফারাজ আমাদের পেছনে। তিন্নি আমাকে ধাক্কা দিয়ে দিয়ে কি সব ইঙ্গিত করছে, আর আমি ওকে ধাক্কা দিতে গেলে ও সরে যায়, আর আমি মিস্টার ফারাজের সাথেই ধাক্কা খাই। নিজেকে সামনে নিয়ে তিন্নির দিকে বড় বড় চোখ করেই তাকাই। রুমে এসে তিন্নি ওনাকে বসতে বলে। আমাকে বলল, তোরা কথা বল, আমরা আসি কেমন? আমাকে চোখ টিপ মেরে দরজা আধ খোলা রেখে চলে গেল। আর আমি গুলোকে বলেছিলাম আমার পাশে পাশে থাকতে। এমন স্বার্থপর ফ্রেন্ড কারো আছে কিনা সন্দেহ। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, বারবার ঠুক গিলছি। বুকের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। উনি বললেন, মিস ইসরা খাতুন, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি ভ্রুকুচকে, খাতুন? এটা আবার আমার নাম হলো কখন? আমার নাম খাতুনা, ইশরা জাহান। উনি ঠোঁটের কোণে হাসি এনে, ও আচ্ছা, বাহ, খুব সুন্দর তো। তারপর আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? একটু পাট নিয়ে আমার যতক্ষণ ইচ্ছে। এই যে শুনেন। উনি ভ্রু উপরে করে, হ্যাঁ বলো, আমি তো শুনছি। আমার আব্বু আম্মুকে প্লিজ কিছু বলবেন না ওই দিনটার কথা, প্লিজ। এবার একটু অসহায় চাহনিতে সব ভান করছি আমি। যদি বলি তো কি হবে? চোখ রাঙিয়ে আপনাকে কুচি কুচি করে ফেলবো। চেনেন আমাকে? আমি কে? যতটা ভদ্র দেখছেন আমাকে, আসলে আমি ঠিক ততটা না। উনি ভয়ার্থ ভাব নিয়ে, তাই নাকি?
বলি বসা থেকে উঠে দাঁড়ালেন, আমার কাছে এসে বললেন। তারপর আর কি কি করবে? আমি অন্যদিকে ফিরে খুঁজছিলাম কিছু একটা, হ্যাঁ দেখি ওইটা কাটা কম্পাসটা নিয়ে ওনাকে দেখিয়ে বললাম, এইটা দেখেছেন, এবার বুঝেন কি করব। উনি আচমকা আমার হাত ধরলেন, এবার আমি কেঁপে উঠলাম আর হাত থেকে কম্পাসটা পড়ে গেল। উনি মৃদু হাসি দিয়ে বললেন, তারপর বলো কিভাবে কি করবা? তুমি এমন ভাবে কাঁপছো কেন? আমার প্রতিটা হার্টবিট এমনভাবে চলছে যেন থমকে থমকে যাচ্ছে। ওনার স্পর্শে আমি কেমন যেন হয়ে গেছি, মুখ দিয়ে কথা বেরই হচ্ছে না। উনি আমার আরো অনেকটা কাছে এসে বললেন, ওই দিন কানে ধরে সরি বললে, আজকে আবার ধমকি দিচ্ছ কেন? এটা কি? হ্যাঁ, ওনার চোখ আমার দিকে। আমি এমন মুহূর্তটাকে সামাল দিতে পারছি না। ওনাকে হালকা সরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে এলাম রুমে। হাতটা হালকা করেই ধরেছিল, নয়তো কখনো ছাড়তেই পারতাম না। রুমে এসে আমি হাঁপাচ্ছি। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কখনো এইভাবে কাঁপিনি। আজ এমনভাবে কেঁপেছিলাম যে দাঁড়াতেই পারছিলাম না। তার উপর যে মুখে পটর পটর করে সব কথার উত্তর দিই, আজ সেই মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। আমার আজ এমন কেন লাগছে? প্রচণ্ড ঘেমে গেছি আর বুকের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব আমার সাথে? তিন্নি আর নুপুরও রুমে এলো, আমার পাশে বসে এক একটা কথা বলে দুষ্টুমি করছে। তিন্নি আমার হাতটা ধরে বলল, ইশরা তোকে আংটি পরিয়ে দিয়েছে, ওয়াও। নুপুর আংটি দেখতে দেখতে, কি সুন্দর ডিজাইনটা, বাহ! আমাদের ইসরাকে নিশান দিয়ে দিল। আমি নিজেই আংটিটা দেখি অবাক। এটা কখন পড়ালো উনি? আমি তো জানিও না, টেরও পেলাম না। ও আচ্ছা, যখন হাত ধরেছিল বোধ হয় তখন, কিন্তু বুঝতে পারলাম না কেন। কেমন জানি লজ্জা লজ্জা লাগছে আমার। আর নিজের মুখ থেকে ওদের বললাম, রুমে কি হয়েছে জানিস? তিন্নি আর নপুর খুব আগ্রহের সাথে, কি কি হয়েছে বল। ইশরা তোকে আংটি পরিয়ে দিয়েছে, ওয়াও। কি কি হয়েছে বল। রুমে আমাদের বাচ্চা হয়েছে, তাও একটা না দুইটা। একটা তোকে দেবো, আরেকটা নপুরকে। হারামি কোথাকার। তারপর বালিশ নিয়ে দুটাকে ওরা ধরা মাইক দিতে লাগলাম, আর দুইটা ছুটাছুটি করছে। ইসরা থাম, আর কত মারবি আমাদের? তোদের রোম্যান্স করার জন্যই তো প্রাইভেসি দিয়েছি। ইশরা থাম, আর কত মারবি আমাদের? তোদের রোম্যান্স করার জন্যই তো প্রাইভেসি দিয়েছি। কি বললি হারামি? বদ কোথাকার। প্রাইভেসি দিয়েছিস তাই না? দাঁড়া তোকে কি করি দেখ। আম্মু আর জায়রা রুমে এলো। ইশরা থাম, কি করছিস ওদের সাথে? বলে ধমক দিল আমায়। আম্মু এসে গেছে, নয়তো তোরা আজ দেখতি ইশরা তোদের কি করে। সুন্দর করে বস, তারপর বল কি হলো। ওরা তোকে পছন্দ করেছে? তোমার মেয়ের যে মুখ চালু পটর পটর করে, এমন বদমেয়েকে কে পছন্দ করবে বলো আম্মু? নয়তো আমাকে সাজিয়ে দাও, আমি গেলে ওরা আমাকে সাথে সাথেই পছন্দ করে ফেলবে। আমি নাক ফুলিয়ে চোখ বড় বড় করে জায়রাকে বললাম, তাহলে যা না বেয়াদব মেয়ে একটা। তুই নিজে একটা বদ, তোর জামাই বদ, আমার নামে আর একটা উল্টো পাল্টা বলবি তো দেখ আমি তোর কি হাল করি। জায়রা ইসরা, তোরা থামবি নাকি তোর আব্বুকে ডাকবো? মেহমানরা এখনো আছে, আর এরা কি শুরু করেছে? কি ভাবে তারা? অসভ্য মেয়েরা। ইসরা, তোকে আমি কি জিজ্ঞেস করেছি? আন্টি, ওরা ইশরাকে পছন্দ করেছে। এই দেখেন না, ইশরার হাতে আংটি পরিয়ে দিয়েছে। আমার হাতটা টেনে আম্মুর সামনে ধরলো। আম্মু আমার হাতে আংটি দেখে খুব খুশি হলো, আর জায়রাও ফিক করে হেসে দিল। আপু, আমাকে একটু পরতে দিবে আংটিটা? কেন দিবে? ওর আংটি তোকে কেন দিবে? এটা নিশান দিয়েছে, এটা খোলার দরকার নেই। তারপর ওরা চলে গেলে আব্বুকে ডেকে আম্মু আমার হাতের আংটিটা দেখায়। আব্বু খুশি হলো। আব্বু আম্মুকে কি কি যেন বললো, আর আম্মু বলল, সে কি এত তাড়াতাড়ি কেন? আব্বু বলল, তাদের ইচ্ছে, আমারও অমত নেই। তবে শুধু একটার জন্য মন কু ডাকছে, ছেলে আর্মিতে জব করে। আম্মু আমার সামনেই আব্বুকে বলল, আমার এটাতে কোনো প্রবলেম নেই। মাশাআল্লাহ, ছেলে দেখেই আমার ভালো লেগেছে। জানি না কোন কপাল গুণে আমার এই বদ মেয়েটা এত সুন্দর আর আর্মিতে জব করা ছেলে পাচ্ছে। এটা খুব ভাগ্যের ব্যাপার।
তারপর তিন্নি আর নূপুর যাওয়ার সময় আম্মু ওদের বাসার জন্য মিষ্টির প্যাকেট দিলেন, সাথে কিছু নাস্তাও দিলেন। ওরা আবার আসবে বলে চলে গেল। এবার আমার একা কাটানোর পালা। বারবার আংটিটাকে দেখছি আর ভাবছি কেমন মানুষ উনি, কেমনি কেমনি করে এটা আমার হাতে পরিয়ে দিল আর আমি বুঝতে পারিনি। আর কেন বারবার ওনার কথা মনে পড়ছে? উনি আমার হাত ধরেছিলেন, আমার অনেকটা কাছে এসেছিলেন। বারবার সেই মোমেন্টগুলোর কথা মনে পড়ছে আর নিজে নিজেই লজ্জা পাচ্ছি। দুদিন পর আমাদের বাসায় সিনথিয়া এলো, আমার 1 বছরের জুনিয়র আর জায়রার 1 বছরের সিনিয়র। আমাদের সাথে খুব ফ্রেন্ডশিপ। ওর সাথে অনেক গল্প গুজব করলাম। ও আমার খালাতো বোন। ও আম্মুকে বললো একটু ডাক্তারের কাছে যেতে হবে, ওর নাকি চোখে প্রবলেম করছে। আম্মু, আমি আর সিনথিয়া একসাথেই বের হলাম। আম্মু এক পাশে, সিনথিয়া মধ্যখানে, আর আমি অন্য পাশে। সিএনজি করে যাচ্ছি আমরা। মেইন রোডে আসতেই আমাদের গাড়ি থেমে গেল। সামনে আরও কয়েকটা গাড়ি। সিনথিয়া উঁকি মেরে বলল, খালামণি জানো এগুলো সব ঘুষখোর, টাকা দিলে তারপর ছেড়ে দিবে, টাকা পাবার জন্যই শুধু শুধু গাড়ি ধরে। কেন জানি কথাটা আমার রক্ত গরম করে দিল, কারণ সামনের গাড়িগুলো আর্মিরা চেক করছে। ওখানে মিস্টার ফারাজও আছে। আমি দাঁতে দাঁত চেপে, দেখ সিনথিয়া, সবাইকে এক পাল্লায় মাপা যায় না, সবাই এক না। হ্যাঁ আমি মানছি ওরা ঘুষ খায়, তবে সবাই না। কয়েকজনের জন্যই তুই সবাইকে ঘুষখোর বলতে পারিস না, এটা ঠিক না। সিনথিয়া আমার সাথে তর্ক করতে চাইল। তারপরও তারা ঘুষ খায় যে আমি জানি। এবার আম্মু আমাদের থামিয়ে বলল, তোমরা দুজনেই চুপ করো, না জেনে সবার সম্পর্কে এমন ধারণা করা ঠিক না সিনথিয়া। তারপর আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো আম্মু। আমি বুঝতে পেরে অন্যদিকে ফিরে গেলাম। এবার আমাদের গাড়ি চেক করতে গিয়ে মিস্টার ফারাজ আম্মুকে দেখে সালাম করে। আম্মু সিনথিয়াকে আগে ইশারা করে বুঝিয়ে দিয়েছে ফারাজ কে। ওনার সাথে আমার চোখাচোখি হলেও উনি আম্মুর সাইডে। লজ্জায় বোধহয় আমার এই দিকে আসতে পারছেন না। সিনথিয়া হাত বাড়িয়ে, হাই, আমি সিনথিয়া, ইশরার কাজিন। মিস্টার ফারাজও হাত মেলালো। কেমন আছেন? আরে ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলবেন, আপনি করে বললে ভালো দেখায় না। একটু এদিকে আসবেন? মিস্টার ফারাজ বারবার আমার দিকেই তাকাচ্ছিল। সিনথিয়া এদিকে আসতে বলায় উনি তো পয়েন্ট পেয়েই গেছেন। হ্যাঁ সিনথিয়া, বলো। না ভাইয়া, কিছু না, বাসায় আসবেন কিন্তু। এবার আমাদের দুজনের চোখ একত্রিত হলো। আমি চোখ নিচে নামিয়ে ফেলি। কেমন বেহায়ার মতো ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকাচ্ছে। মেকআপ পরা সত্ত্বেও মিস্টার ফারাজ আমায় চিনে ফেলেছিল। এটা তার চাহনি বলেই দিয়েছিল। আচ্ছা, তাহলে যাও এবার। আজব, সে আমার সাথে একটু কথা বললো না, জাস্ট আমার চোখের দিকে তাকালো। আর ঠোঁটের কোণে সেই মুচকি হাসিটা, যেটা আমার কলিজায় গিয়ে লাগে। উনি নিজেই হাতটা আমার উপরে বাড়িয়ে দিল সিনথিয়ার দিকে আর বলল, বাই তাহলে। সিনথিয়াও হাত মেলালো আর মিস্টার ফারাজ অন্য হাত দিয়ে আমার হাতে চিমটি কাটলে আমি আউচ করে উঠি। কি হলো ইশরা? আমি ওনার দিকে তাকিয়ে, কিছু না তো, তোর পা আমার পায়ের উপর পড়েছে। তারপর আমাদের গাড়ি চলতে শুরু করলো। আমি গাড়ি থেকে মাথা বের করে ওনাকে দেখলাম। উনি এদিকে তাকিয়ে হাসছেন। সব সময় শুধু মুচকি হাসেন মানুষটা, তবে বেশ মানায় এটাতে ওনাকে। আংটি পরানোর পর থেকে কেন জানি মানুষটাকে আমার অনেক ভালো লাগে। শুধু তার কথাই মনে পড়ে, তাকে ভাবতে ভালো লাগে। চোখ বন্ধ করলে তার চেহারা ভেসে ওঠে। জানি না সে আমাকে কী জাদু করেছে। রাতে ঘুমানোর সময় আম্মু রুমে এসে নিজের ফোনটা আমায় দিয়ে গেল। আজব তো, যার মোবাইল ধরলে বকতে বকতে কান ঝালা ফোলা করে দেয়, আজ সেই কিনা মোবাইল আমার হাতে দিয়ে গেল। বাহ, কি শান্তি লাগছে আমার। একটু তিন্নি আর নুপুরের সাথে কথা বলি, ওদের সাথে কথা হয় না কতদিন। প্রথমে তিন্নির সাথে কথা বললাম, তারপর কেটে যখন নুপুরের কাছে কল দিতে ওর নাম্বার আনলাম, সাথে সাথে কারো ফোন এলো। আমি অন্য অপশন দিতে গিয়ে রিসিভ করে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আপনি? ও পাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, তা কেমন আছেন? আমি চিনতে না পারি, আরে কে আপনি? আমি কেমন আছি আর কেমন থাকবো সেটা দিয়ে আপনার কাজ কি? কে আপনি আর কেন ফোন করেছেন, অ্যান্ড কাকে চান আগে সেটা বলেন। ওপাশ থেকে, ওরে বাবা গো, এত প্রশ্ন একসাথে, উত্তর কিভাবে দেব? আমি তোমাকে চাই।
তোমার কাছে ফোন করেছে, আজকে কথা বলেনি কেন আমার সাথে? আমি ভাবছি কে হতে পারে। কি ভেবেছিলে মেকআপ পরলে তোমার চিনতে পারবো না বুঝে? তোমার চোখ দুটো এত মায়াবী কেন বলো তো? আর এই চোখ দুটো হাজারটা থেকে আমি বেছে নিতে পারবো। ও, এবার চিনতে পেরেছি, ইনি মিস্টার ফারাজ সাহেব। ও হ্যালো, আমার চোখের কথা বাদ দিন, আগে এটা বলুন আমাকে চিমটি কেটেছেন কেন? ইয়ে মানে তুমি কথা বলছিলে না, আর পাশে আমার সিনথিয়া ছিল, তাই একটু জিজ্ঞেস করতে পারতে না আমি কেমন আছি? শখ কত! নিজে তো কত ভাব ধরেছিলেন যেন আমাকে চিনেই না। নিজে তো সিনথিয়ার সাথে একবার না দুবার হাত মিলিয়েছেন, আর আমাকে পাত্তাই দেননি। ওনার সাথে যেভাবে ফোনে কথা বলছি আমি, অথচ সামনাসামনি কোনো কথাই বলতে পারি না, বলতে পারবো না মনে হয়। ওনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি বললাম দেখেন, আর উনি হুট করে বললেন কি দেখবো? এইভাবে কি দেখা যায়? ডাটা অন করো, তারপর এর মতো আসো, তখন না হয় ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো। কি আসবে এর মতে? আমার বুকটা থুপ করে উঠল। ইমোতে? ওরে বাবা, এমনিতেই কথা বলতে আমি হিমশিম খাচ্ছি, আবার বলে কিনা ইমোতে। উনি আবার বললেন এই আসো না এর মতে প্লিজ। যা, কি বলছেন? উনি হাসতে হাসতে যা মানে এত রাতে কই যাবো বলো? আসি তোমার কাছে। আমি ফোনটা কেটে দিলাম, বালিশের নিচে রেখে চোখ বন্ধ করতেই ওনার চেহারাটা ভেসে উঠল। যা, এসব কি হচ্ছে আমার সাথে? কেমন জানি হয়ে যাচ্ছে আমি। আম্মু প্রতিদিন ফোনটা রাতে আমায় দিয়ে যায়, আর মিস্টার ফারাজ কল দিয়ে সারা রাত কথা বলে। কথা বলতে বলতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি, আর সেই আমার নিঃশ্বাসের শব্দ শুনতে থাকি। ফোন কাটে না, অথচ দিনে কথা বলার টাইম না, আর রাতে ফোন রাখে না। কত করে বলি রেস্ট করেন, উনি তো আমার কথাই শোনেন না। বলে আমার সাথে কথা বললেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। কিছুদিন না হয় অপেক্ষা করি, দেখি বাবা মাকে বাড়ি থেকে নিয়ে আসতে পারি কিনা। ফারাজদের বাড়ি কুমিল্লা, আর উনি ট্রান্সফার হয়ে চট্টগ্রামে থাকেন ফ্যামিলি সহ। একদিন উনি বলেই ফেললেন আমি নাকি ঘুমের ভেতর কথা বলি, জড়ো হয়ে ঘুমাই আমি। তারপর আমাকে নাকি ঘুমন্ত অবস্থায় ভয়ঙ্কর রকমের সুন্দর লাগে ওনার কাছে। প্রথম প্রথম হাসলেও পরে ভাবলাম হয়তো মজা করে অজান্তেই বলছে সব। কিন্তু গতকাল রাতে যে গোলাপি কালারের টপস পরে ঘুমিয়েছিলাম, আর সেটা একটু উপরে উঠে গিয়ে আমার পেটটাকে দেখা গিয়েছিল, আমি তো শুনেই অবাক। আমি ঘুমোলে তো কাপড় ঠিকই থাকে না, বাট উনি কেমনে জানলেন? তার চেয়েও বড় কথা, আমি যে গোলাপি কালারের টপস পরেছি সেটাই বা জানলেন কি করে? এমনিতে তো আগে জিজ্ঞেস করতেন। ইসরা কি কালারের কাপড় পরেছো আজ? কামিজ নাকি টপস? তারপর আমিই বলতাম দেখি আপনি বলেন আমি কি কালার পরেছি, বাট সে বললেও সেটা হতো না। কিন্তু আজকেরটা পুরো মিলে গেছে। আমি যখন বিশ্বাস করছিলাম না, উনি ফোনে কয়েকটি স্ক্রিনশট দিলেন। ইমুতে আমি কিভাবে, তাও আবার ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে দেখানো হচ্ছে যখন আমি ঘুমিয়েছিলাম। এবার বুঝতে পেরেছি এটা কার কাজ। যারা, তোকে তো আমি শেষ করব। আমার এভাবে অপমান করতে পারলি? দেখিয়েছে ভালো কথা, কাপড় টাপড় ঠিক করে দিবে তো, বদ কোথাকার। ওনার সাথে প্রতিদিন কথা হয়। একদিন আমি আর জায়রা দুষ্টুমি করে ওনার ডিউটির জায়গাতেই গিয়েছিলাম। আমি আর জায়রা সেম হাইট, দেখতেও সেম ফিগার, দুজনেই বোরখা নিকাব হাত মোজা আর পা মোজা পরে গেছি। তখন লাঞ্চ টাইম ছিল, জাস্ট দুজন ছাড়া অন্যরা বোধহয় লাঞ্চ করতে গেছে। সেই কাউন্টারের মতো রুমটাতে মিস্টার ফারাজ বসে বসে লাঞ্চ করছেন। উনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকেন সেটা আমি রোডের পাশে বিল্ডিংয়ের আরহান থেকেই শুনেছি। সারা দিন নাকি ওনাকে দেখে, শুনে আমার খুব মায়া লাগলো। ওনার জন্য ঝাল পিঠা নিজের হাতেই বানিয়ে এনেছি, তবে প্রথমে দেখা যাক আমাকে চিনে কিনা। তাই ওই আর্মিটার সাথে কথা বলে ওনাকে বাইরে থাকতে বললাম। তারপর আমি আর জায়রা ভিতরে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি আমাদের দুজনকে দেখে খাওয়া থামিয়ে দিয়ে আরে তোমরা হঠাৎ বসো। উনি আমার দিকে তাকাচ্ছেন, আমাকে যেন চিনতে না পারি সেই জন্য বারবার চোখ বন্ধ করে রাখছি। চোখ দেখলেই নাকি আমায় চিনে ফেলে। উনি জায়রার হাত ধরে টেনে বসিয়ে দিলেন ওনার পাশে। আমি মনে মনে বললাম হ্যাঁ, আমাকে নাকি চিনে। জায়রাকে আমি মনে করে পাশে বসিয়ে দিল। খুব রাগ হলো আমার। আমি আর জায়রা কিন্তু একটা কথাও বলছি না,
নয়তো কণ্ঠস্বর শুনে যদি আমায় চিনে ফেলে, তাই। কিন্তু উনি আমাকে চরম অবাক করে দিয়ে বলল, তা জায়রা আপা, আপনিও বুঝি আপনার আপুর মতো আমায় টেস্ট করতে এসেছেন? আসেন একসাথে লাঞ্চ করি। জায়রা নিকাব খুলে। আপু, এ তো চিনি ফেলেছে। উনি মুচকি হাসলেন। জায়রা অবাক হয়ে, আচ্ছা, আপনি আমাদের চিনলেন কি করে? উনি বললেন, মনের টানে। কথাটা আমার দিকে তাকিয়ে বললেন। তারপর জায়রা ওনাকে বললেন, ভাইয়া, আমি কি রাস্তার মধ্যে ওখানে সেলফি নিতে পারবো? উনি আমার দিকে তাকিয়ে আমি হালকা কেসে উঠলাম, কারণ এইটা আমাদের প্রথম দেখার ধাপ ছিল। উনি আমার দিকে তাকিয়ে জায়রাকে বলল, তুমিও কি তোমার আপুর মতো? বলতেই আমি চোখ দিয়ে ইশারা করলাম যেন ওকে না বলে। তারপর উনি কথা ঘুরিয়ে ফেললেন, মানে তোমার আপুও কি সেলফি তুলবে? না, শুধু একা আমিই তুলবো। আপু, তুই এখানে বস, আমি যাই। অনেকগুলো সেলফি নিয়ে ফেসবুকে আপলোড দিব। আমাকে রেখে জায়রা চলে গেল। উনি আমার দিকে তাকালে আমার বুকটা থুক করে উঠল। উনি ইশারা করে বললেন, পাশে বসতে ইচ্ছে করে না বুঝি? আমি ওনার পাশের সিটেই বসলাম। উনি হাত ধুয়ে খেতে খেতে আমার দিকে লোকমা ধরলেন। নাও, খেয়ে দেখো আমার রান্না কেমন। আমার খুব লজ্জা করছিল, কেমন জানি লাগছিল। আমি মুখ থেকে নেকাবটা সরালে উনি আমাকে খাইয়ে দিলেন। বাহ, রান্নাটা তো অনেক দারুণ হয়েছে। আরেকটা লোকমা ধরে বলল, আরেকটা খাও। একটা খেলে নাকি পানিতে পড়ে যায়। তুমি নাকি আবার সাঁতার জানো না? আমি দ্বিতীয় লোকমাটা মুখে নিয়ে বললাম, কে বললো আপনাকে? উনি আঙ্গুল চাটতে চাটতে, জায়রা বলেছে। ও আচ্ছা, ইনি তাহলে জায়রার সাথেও কথা বলেন। উনি নিজেই বললেন, তুমি যখন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ো, জায়রা মাঝে মাঝে এসে ফোন উঠায়, কথা বলে, তোমায় দেখায়, এই আর কি। অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি মনে মনে জ্বলছি, লক্ষ্মী না ছাই, পুরো জ্বলন্ত কয়লার টুকরো। ওনার খাওয়া শেষ হলে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছে, আরেকটা টিস্যু দিয়ে আমার মুখ মুছে নিতেই আমি চট করে ওনার হাত থেকে নিয়ে নিলাম। উনি বাঁকা হাসি দিয়ে বললেন, ফোনে এত পটর পটর করে কথা বলো, কথা কপি করো, ঝগড়া করো, আর সামনে সে বোবা হয়ে গেছো? কথা বলতে কিচ্ছু করো না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিলাম। তাহলে বলো না কেন? আমি ব্যাগ থেকে বক্সটা বের করে ওনার সামনে ধরলাম। উনি অবাক হয়ে, কি এটা? আমি আমদা আমদা করে আপনার জন্য ঝাল পিঠা বানিয়েছি। উনি চোখ বড় বড় করে, তুমি বানিয়েছো বুঝি? হ্যাঁ। এমনিতে তো পেটে জায়গা নেই, তুমি যখন বানিয়েছো তাহলে তো খেয়ে দেখতে হয়। আমি বক্সটা ওনার দিকে আরো এগিয়ে দিলাম। উনি মাথা নাড়িয়ে, না না, এটা হবে না। যেটা আমি নিজ হাতে রান্না করেছি সেটা তুমি নিজ হাতে খাইয়ে দিয়েছে। ঠিক তুমি নিজের হাতে রান্না করে রয়েছো, সো তুমি খাইয়ে দিবা। এমা, এ বলে কি এসব? মুখের ভেতরটা টিপ টিপ করছে প্রচণ্ডভাবে। কিভাবে খাইয়ে দিব ওনাকে? না দিলে তো খাবে না বটটা। পিঠা নিয়ে ওনার সামনে ধরতেই আমার দিকে তাকিয়ে পুরোটা মুখে নিয়ে আমার আঙ্গুলে হালকা কামড় বসিয়ে দিল। আমি আহ করে চিৎকার দিচ্ছিলাম, কিন্তু উনি আমার মুখ চেপে ধরে মুচকি হেসে বলল, ইসরা, করছোটা কি তুমি? হ্যাঁ, বাইরে ওরা খারাপ ভাববে তো। মেয়ে দেখছি আমাকে বদনাম করিয়ে ছাড়বে। আমি চুপ হয়ে গেলাম। উনি পিঠা খেতে খেতেই, খুব টেস্টি হয়েছে, তবে ঝালটা একটু বেশি। কানের পাশে ফিসফিসিয়ে বলল, ইসরার মতো। এমন সময় হুট করে জায়রা এসে বলল, আপু চল, লেট হয়ে গেছে, আম্মু বকবে। আর বাকিরাও চলে এসেছে। তারপর আমি আর জায়রা ওনাকে বাই বলে চলে এলাম। রুমে শুয়ে শুয়ে ওনার কর্মকাণ্ডের কথা ভাবছি। এইসবের মানে কি? একটু লজ্জা শরম নাই ওনার? দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে সে। রাতে কথা বলার পর ওনার কাছে শুনলাম ওনার বাবা মা নাকি আসতে পারছে না, তাই ওনাকে বিয়ে সেরে ফেলতে বলেছে। আব্বুর সাথেও নাকি কথা ফাইনাল করে ফেলেছে। উনি আমাকে বললেন, জান পাখি, তোমাকে ছেড়ে একা একা ভাল লাগে না। সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে। তোমার কাছাকাছি থাকতে চায় মন, তাই আর দেরি করতে চাইছি না। ওনার কথা শুনে আমি ভীষণ লজ্জা পাচ্ছি। উনি কেমনে কেমনে সব বুঝতে পারেন। এই, আমি জানি তো জান পাখিটা এখন লজ্জায় টমেটো হয়ে গেছে। এত লজ্জা কেন তোমার? আমি চুপ। পরদিন ওনারা 5-6 জন এলেন আমাদের বাসায়। আব্বু আমাদের এলাকার কাজী সাহেবকেও নিয়ে এসেছেন।
আম্মু, জায়রা, তারপর তিন্নি আর নুপুরও এসেছে। সবাই আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। আম্মুর কাছে শুনলাম মিস্টার ফারাজ নাকি কিছুই নেবে না, জাস্ট আমাকে আজ বিয়ে করে নিয়ে যাবে। আর ওনার সাথে যারা এসেছেন তাদের একটু আপ্যায়ন করতে বলেছেন। ব্যাস, এটুকু হলেই হবে। তবে আমার আব্বু সব কিছু দিত, উনি মানা করেছে, দিলে নাকি সব ফেরত দিবে, জোর দিয়ে বলে দিয়েছেন। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়িয়ে দিলেন, আমাকে এভাবে গাড়িতে উঠিয়ে দিলেন। উনি ক্রিম কালারের পাঞ্জাবি পরেছেন, ওনাকে পাঞ্জাবিতে আশ্চর্য রকমের সুন্দর লাগছে। আমি গাড়িতে বসে শুধু ওনার দিকে তাকিয়ে গুয়ে আছি, কাঁদছিও না, চুপ করেই সবাইকে দেখছি। গাড়িতে উনিই আমার মুখ দেখছিলেন নিচু হয়ে। তুমি কাঁদছো? কই পানি দেখি না তো। আমি বললাম, যা। উনি আমার মাথাটা ওনার বুকের ওপর রেখে আমার হাতটা ওনার হাতে আবদ্ধ করে নিলেন। আমার অনেক ভালো লাগছিল, কারণ উনি নিজেই বলেছেন যখন আমার মন চলবে আব্বু আম্মুর জন্যে, তখন উনি আমাকে বাসায় নিয়ে যাবেন। ওনার বাসার সামনে গাড়ি থামলো। ওনার বাসাটা 2 তলায়। ওনার ফ্রেন্ডরা বলছে, ভাবিকে কোলে করে নিয়ে যা, নয়তো পড়ে যাবে। আমার তো কথাটা শুনেই লজ্জা লাগছিল। সবার চোরাচুরিতে উনি আমাকে হুট করে কোলে নিয়ে নিলেন, আর ওনার ফ্রেন্ডরা চিৎকার করতে লাগলো। বাসায় আরও 2 জনকে দেখলাম, পুরো বাসাটা সাজিয়ে ফেলেছে। তারপর সবাই একে একে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এদিকে মিষ্টি আমি খেতে পারি না বেশি। ওনাকে চুপি চুপি বললাম, এই যে শুনছেন, আমি না মিষ্টি বেশি খেতে পারি না। আর উনি মুচকি হেসে বললেন, সন্দেশ খাবা? এই তোরা খালি মিষ্টি খাওয়াবে নাকি আমার বউকে? নে সন্দেশ খাবা। বলেই সন্দেশের বক্সটা ওদের দিল। আর আমি ওনার দিকে রাগি চোখে তাকালে উনি চোখ টিপ মারেন। আমি অবাক হয়ে যাই, এই প্রথম আমাকে উনি চোখ টিপ মেরেছেন। তারপর সবাই আমাদের শুভ কামনা জানিয়ে চলে গেল। আমি পুরো বাসাটা দেখছি। আমি এখনও সোফায় বসা। উনি বললেন, নিচে হেঁটে হেঁটে রুমে আসবা নাকি কোলে করে নিয়ে যাবো? আমি বসা থেকে উঠতে চাইলে উনি হাতটা বাড়িয়ে দেন। আমি ওনার হাতে হাত রাখতে উনি এক টানে আমাকে ওনার কাছে নিয়ে আসেন। এক মুহূর্তে আমি সব ভুলে গেলাম, যেন পুরো পৃথিবীটা থমকে গেছে। আমার অনেক কাছে আসলে আমি তার আগেই চোখ বন্ধ করে ফেলি। আর উনি মুচকি হেসে বলে, এত তারা কিসের? আগে রুমে তো চলো। তারপর আমাকে এক ঝটকায় কোলে নিয়ে নিল। আমার দিকে এমনভাবেই তাকিয়ে আছে আমি যেন মরিয়ে যাচ্ছি। তারপর আমাকে সোজা ওনার রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিল। আমি বলে উঠলাম, এমা, এটা কি রুম নাকি ফুলের বাগান? এত ফুল কেন এখানে? উনি থপ করে আমার পাশে বসে পড়ল। কেন তুমি জানো না? বলবো নাকি? আমি চুপ করেই রইলাম। হঠাৎ আমার মুখটা মলিন দেখে উনি বলল, তোমার আবার কি হলো? মুখটা কেমন করে রেখেছো কেন? ঠিক গ্রামের আঁকা পাকে মেঠো পথের মতো। আমার বিয়ে হয়েছে তাই তো? উনি মাথা নাড়ি, হয়েছে তো। তাই তো তোমার বাসা থেকে আমার কাছে নিয়ে এসেছি। সেটাই তো, আমি কত আশা করেছিলাম। আমার বিয়ে হবে, গায়ে হলুদ হবে, ডিজে হবে, আমি নাচবো, তিন্নি, নুপুর আর জায়রাও নাচবে, তারপর অনেক মজা করব। তারপর উনি ভ্রু কুঁচকে, তারপর আমার বিয়ের দিন আমি পার্লারে গিয়ে সাজবো, স্টেজে বরের সাথে ছবি তুলবো, আর তারপর ফুল দিয়ে সাজানো গাড়ি করে বরের বাড়িতে আসবো। কিন্তু কিছুই হলো না তো। উনি আমার হাত ধরে, এখন তো এসব করা যাবে না। পরে সব ঠিকঠাক হলে তোমার সব আশা পূরণ করব। ধুমধাম করে তোমায় বিয়ে করে নিয়ে আসবো। আমি অবাক হয়ে, তাহলে এখন কি করছে? বিয়ে করেননি আমাকে? উনি ঠোঁট কামড়ে, করেছি তো, আবার করবো আর কি, তোমার ইচ্ছে আছে তাই। উনি ধীরে ধীরে আমার কাছে আসতেই আমি ওনার ঠোঁটে হাত দিয়ে বললাম, এখনো আপনি এভাবে করবেন? উনি আমার হাত সরিয়ে, তাহলে কিভাবে করবো বলো? আপনি জানেন না বুঝি? মাথা নাড়িয়ে না তো, তুমি শিখিয়ে দাও, যেভাবে বলবো সেভাবেই করব। আচ্ছা শুনেন, আপনি প্রথমেই রুমে ঢুকবেন আর দরজা বন্ধ করবেন। কিন্তু এখানে তো কেউ নেই, দরজা বন্ধ করতে হবে কেন? করতে হবে, আমি বলছি তাই করতে হবে। আচ্ছা, তারপর? আমি আরও বলতে শুরু করলাম, তারপর ধীরে ধীরে আমার কাছে এসে বসবেন। তখন কিন্তু আমি এভাবে থাকবো না। উনি কথার মধ্যখানে আবার বললেন, তাহলে কিভাবে থাকবে? আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছে।
আমি ওনার মুখটা সরিয়ে আগে কি বলি শোনেন না। উনি অফ করে। হ্যাঁ বলো শুনি। বলতে বলতে রাতটা শেষ করে দাও। আমি ঘুমটা দিয়ে এভাবে বসে থাকবো, তারপর আমি এসে আমার ঘুমটা তুলে মুখ দেখবেন, তারপর বলবেন আমাকে কেমন লাগছে। তারপর? ব্যাস হয়ে গেছে, তারপরটা আমি জানি না। পরেরটা না হয় আমি বলবো, সব তুমি বললে কি হবে? আচ্ছা আমি ফার্স্ট থেকে শুরু করছি। আমি খুশি হই তারপর উনি রুম থেকে বের হয়ে আবার রুমে ঢুকলেন, দরজা বন্ধ করলেন। দরজা বন্ধ করার শব্দে আমার বুকটা ধক করে উঠল। এবার উনি ধীরে ধীরে আমার দিকেই আসছে, মুচকি মুচকি হাসছে। আমি তো ঘুমটা টেনেই বসে আছি, পুরো শরীরটা কাঁপছে থর থর করে। উনি চোখ বাঁকা করে আমার ঘুমটা উঠালেন, তারপর আমার মুখটা ওপরের দিকে তুলে তাকিয়ে রইলেন। আমি চোখ বন্ধ করেছিলাম। উনি সুন্দর লাগছে বা প্রশংসা করলে খুলতাম আর কি, কিন্তু না, কিচ্ছু বলছে না। আমি চোখ খুলে দেখি উনি তাকিয়ে আছে। আমাকে সুন্দর লাগছে না বুঝি? ওয়েট, একটু মেকআপ করে তারপর দেখেন কেমন লাগে। উনি কোন এক মাথা করা চাহনিতে। কোনো মেকআপের প্রয়োজন নেই, সব তো আমার পেটে যাবে। কিন্তু আমার জান পাখিটা কি এমনি সুন্দর লাগে। মাশাআল্লাহ, কি অপূর্ব লাগছে তোমায়। আমি খুশি হই সত্যি। উনি দুই হাতে আমার মুখটা ওনার কাছে এনে 3 সত্যি। এবার কি করতে হবে? দুষ্টুমির চাহনিতে। আমি লজ্জায় ওনার বুকে মুখ লুকাইয়ে, চা কি বলছেন? তারপর উনি ওনার ভালোবাসায় আমাকে জড়িয়ে নিলেন। সকাল 10টা বাজে, তারপরও উনি উঠছেনই না, আর আমাকেও জড়িয়ে রেখেছে বুকের সাথে। উঠতেও দিচ্ছে না, বলে আরও কিছুক্ষণ থাকো। যখন 11টা বাজলো, আমি জোর করে উঠে গোসল করে চুল শুকাচ্ছিলাম, আর উনি আমাকে এক পলক দেখে কাছে রাখলো। আমি যাব না বললাম। তারপর উনি মুচকি হেসে ওপাশ হয়ে শুলো। এবার আমি আস্তে আস্তে গিয়ে ভেজা চুলের পানি ওনার মুখের উপরে ছাড়লাম, আর উনি এক ঝটকায় আমাকে টেনে ওনার উপরে শুইয়ে দিলেন। ছাড়ুন আমাকে, কি করছেন? উনি আমার মুখ থেকে চুল সরিয়ে, তুমি যে আমাকে ঘুমোতে দিচ্ছ না তাই। আমার ক্ষুধা পেয়েছে। উনি আমার কপালে চুমু দিয়ে, বলে আমার জান পাখিটার খেতে পেয়েছে, একটা দিই। এইগুলোতে পেট ভরে না, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো, কিছু খাবে? উনি আমার ঠোঁট টেনে, আমাকে খেয়ে নাও, জলে জ্যান্ত তোমার সামনে আছে, আসো। আমি কি রাক্ষস নাকি যে আপনাকে খাবো? উনি আমার হাতে কামড় দিয়ে বলল, তাহলে আমি তোমাকে খেয়ে ফেলি? হ্যাঁ, আহ ছাড়েন আমাকে, নয়তো আমিও দেব। উনি আমাকে আরো জোরে চেপে ধরে, দেবা? দাও দেখি কত জোর তোমার। আমি ওনার হাতে কামড় বসিয়ে দিতেই উনি আমাকে ছেড়ে দিয়ে, ইসরা, এত জোরে কেউ কামড় দেয়? বলছো না একটা। তারপর উনি আমাকে কিচেনে নিয়ে গেলেন, আমাকে কেবিনেটে বসিয়ে দিয়ে নিজের চা চুলায় দিলেন, আর অন্যদিকে খিচুড়ির জন্য সব কাটাকাটি করছেন। শশা কেটে আমার পাশে রাখছেন, আর আমি নিয়ে নিয়ে খাচ্ছি। উনি একটা শর্মার অর্ধেক মুখে নিয়ে বাকিটা আমার দিকে এগিয়ে দিলেন। আমি বাকি অর্ধেকটা খেয়ে নিলাম। উনি মুচকি হেসে বললেন, খুব মজা তাই না? আমি মাথা নাড়িয়ে বললাম, তারপর উনি নিজের হাতে আমাকে খাইয়ে দিলেন। উনি 3 দিনের জন্য ছুটি নিয়েছিলেন। এই 3 দিন উনি আমাকে একটা কাজও করতে দেননি। প্রতিটা দিন নিজে রান্না করে আমাকে খাইয়ে দিত। অনেক অনেক বেশি ভালোবাসতো আমায়। আমাকে কোলে করে ছাদে নিয়ে যেত। আমাকে নাকি শাড়িতে সুন্দর লাগে, তাই শাড়ি নিজেই পরিয়ে দিত। 3 দিন পর উনি আমাকে আমাদের বাসায় দিয়ে আসেন, কারণ যেখানে ওনার ডিউটি পড়েছে সেখান থেকে আমাদের বাসার কাছে, আর ওনার বাসা তো আমি একা একা কিভাবে থাকবো। উনি 2 দিন রাতে আমাদের বাসায় চলে আসেন, কিন্তু তার পরদিন আসতে বলে উনি আসেন না। ওনার নাকি লজ্জা করে শ্বশুর বাড়িতে থাকতে। যখন আমি রাগ করে বললাম, আপনি আমায় একটুও ভালোবাসেন না, যদি বাসতেন তাহলে এই কথা বলতেন না। আমার রাগ ভাঙ্গাতেই উনি রাতে বাসায় চলে আসেন। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর উনি আমাকে বাসায় নিয়ে যান। ওনার ডিউটি থাকলে অনেক সময় লেটে বাসায় আসতেন, আবার অনেক সময় আসতেনই না। বাইরে খুব ঠান্ডা পড়ছিল। উনি ফোনে বললেন, জানো এখানে প্রচুর শীত পড়েছে, আমার ঠান্ডা লাগছে, কিন্তু তারপরও ততটা কষ্ট হচ্ছে না যতটা কষ্ট হচ্ছে তোমার ছাড়া থাকতে। আই লাভ ইউ জান পাখিটা, অ্যান্ড আই মিস ইউ সো মাচ।
তখন আমার মনটা হু হু করে উঠল। মানুষটা কত কষ্ট করে, আমার বড্ড মায়া লাগে। উনি বাসায় এলে ওনাকে আর যেতে দিতে মনই চাইতো না। ইচ্ছে করতো উনি সব সময় যেন আমার পাশেই থাকে। ওনাকে ছাড়া এখন আমার চলে না। এইভাবে চলে গেল 6টা মাস। আমাদের ভালোবাসাটা অনেক গভীরে চলে গেল। দুজনেই বড্ড সুখেই আছে, হয়তো কখনো কাছে আবার হয়তো কখনো দূরে। তারপরও দুজন দুজনকে পেয়ে অনেক সুখী। এমনভাবে চললেও হতো, কিন্তু সেটা আর হলো না। উনি আজ 8 দিন পর বাসায় এসেছেন। রাতে খাওয়া দাওয়া করে দুজনে গল্প করছিলাম, আমাকে আদর করছিল, ভালোবাসা দিচ্ছিল। হঠাৎ ফোন এলে উনি রিসিভ করতে চাইলে আমি বাধা দিলাম। উনি বলল, ইম্পর্টেন্ট কল হতে পারে, প্লিজ জান ধরতে দাও। ফোন রিসিভ করেই উনি বললেন, ইয়েস স্যার। ওকে স্যার। জি স্যার। তারপর ফোন রেখে উঠে যাচ্ছিল। আমাকে অন্য পাশে ফিরে থাকতে দেখে আবারও বিছানায় বসে আমাকে ডাকলো। আমি রাগ করে আছি, খুব কান্না পাচ্ছে আমার। এতদিন পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি, তাও আবার চলে যেতে হচ্ছে। এটা নতুন কোনো ব্যাপার না, তারপরও আমার খুব কষ্ট লাগছে। উনি আমাকে টেনে নিলেন নিজের কাছে। তারপর গভীরভাবে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন, তারপর কপালে একটা চুমু এঁকে দিলেন আর বললেন, রাগ করে থেকো না লক্ষ্মীটি, তুমি এভাবে রাগ করে থাকলে আমি কেমনে যাব? এই জান। বলে আমাকে বুকের মধ্যে চেপে ধরো। এমনভাবে আদর করলে কেউ বুঝি রাগ করে থাকতে পারে? একটু হাসো জান পাখিটা, হাসো বলছি, না তো কাতুকুতু দিব। আমি মৃদু হাসলাম, ওনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আপনাকে খুব বেশি মিস করি, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। উনি আমাকে ওনার সাথে চেপে ধরে নিচের নামিয়ে দাঁড় করালেন, তারপর কপাল থেকে চুল সরিয়ে বললেন, যত তাড়াতাড়ি পারি চলে আসবো। তুমি বলো আমার কি ভালো লাগে তোমার ছেড়ে থাকতে? কিন্তু কি করব, এই জবটা এমনই। তুমি জানো আমি যে তোমায় প্রতিটা সেকেন্ড মিস করে তোমায় কতটা ভালোবাসে আমার জান পাখিটা। তারপর উনি গোসল করে আমরা দুজনে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়লাম, একই চায় নামাজে। উনি মাঝে মাঝেই গভীর রাতে আমাকে ডেকে তোলেন তাহাজ্জুদের নামাজ পড়তে। আমি না উঠলে মুখে পানি ছিটিয়ে দেন, তারপর জোর করে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে আসেন। উনি অনেক ভালো মানুষ, আমার খুব কেয়ার করেন, সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করেন। উনি হঠাৎ আচমকায় আমার পেটের চুমু খেয়ে বললেন, আমার রাজকুমারটাকে দেখে রেখো আর নিজের খেয়াল রেখো। আমি লজ্জা পেয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই উনি আমার হাত ধরে টেনে আমাকে নিজের কাছে নিয়ে যান। তারপর বলেন, তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না, ইচ্ছে করছে বুকের ভেতর তোমায় ঢুকিয়ে রাখি, যাতে করে তুমি সবসময় আমার সাথেই থাকো। জান পাখি অনেক ভালোবাসি তোমায়, সারা জীবন তোমায় ভালোবাসবো, কখনো তোমার চোখে পানি আসতে দেব না, প্রমিস। তারপর আরও কিছুক্ষণ একান্ত মুহূর্ত কাটিয়ে উনি চলে গেলেন। আমি কেঁদে দিলে উনি চোখের পানি মুছে দিয়ে বলেন, পাগলি কোথাকার, পাগলিটা কাছে কেন দেখো তো, আমার পাগলিটার চোখের জল লেপটে আছে। এসব করছে আমায় যেন আমি যেতে না পারি। এখন যদি আরো কাঁদতে দেখি তাহলে দেখবা ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাবো সাথে করে। আমি কান্নার মধ্যেই হেসে দিলাম। কেন জানি না ওনাকে যেতে দিতে মনই চাইছে না, ইচ্ছা করছে বুকের সাথে বেঁধে রাখি। তারপর উনি আমার মাথাটা ওনার বুকের সাথে লাগিয়ে বললেন, শুনতে পাচ্ছ কিছু? এই স্ট্রেসটা করতে করতে সব শেষ হয়ে যাচ্ছে। আমি মৃদু হাসলাম। উনি আবারও বললেন, কি আর একটু রুমে যাওয়া যাবে নাকি ম্যাডাম? দুষ্টুমির ছলে আমি ওনাকে হালকা ঝাঁকুনি দিয়ে চা। উনি আবারও আমার কপালেই ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেলেন। এদিকে আমি তার দুষ্টুমিগুলো ভেবেই হাসছি। অনেক দুষ্টু হয়ে গেছেন উনি। দরজা বন্ধ করে রুমের দিকে আসছিলাম, হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল, তৃতীয়বারের মতো। এবার একটু বমি বমিও পাচ্ছে। অবশেষে বমি করেই শান্ত হলাম। ওনাকে বলিনি, কারণ উনি অযথাই টেনশন করবেন। উনি আমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। উনি সবসময় বেশি এই গানটাই গাইতেন, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাক, ভালোবেসে যাব গো যতদিন বাঁচব। হে সোনা তুমি যেন রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।
তারপর একটা চিৎকার দিত হে 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 করে, আর বলতো এটা তো গানের সুর। আমাকে হাসাতে চাইতো জোকস বলে। ওনাকে সেবার সাজিয়ে দিয়েছিলাম আমার মেকআপ দিয়ে, হাসতে হাসতে তো আমিই শেষ। এবার উনি জোকারের মতো আমাকে নাচ দেখাচ্ছে। দুপুরে যখন গোসল করতে যাচ্ছিলাম উনি এসে সামনে দাঁড়ালেন, আমার গাল টেনে ওলে আমার বাবুলে, আসো তোমাকে গোসল করে দে। আমি মুখ ভেঙচিয়ে, যা, আমি কি ছোট বাবু নাকি? উনি আমাকে ওয়াশরুমে নিতে নিতে তুমি ছোট বাবু আমার জন্য। খুকি, খুকিটা ঠান্ডা পানি দিয়ে গোসল করবে নাকি গরম পানি দিয়ে? আমি চোখ বড় করে, জানতো ঢং করতে হবে না। তারপরও উনি আমার কথা শোনে না, যেটা বলবে সেটা করবেই। গোসল শেষে আমার চুল শুকিয়ে দেওয়ার দায়িত্ব ওনার, যতক্ষণ উনি বাসায় থাকবে। কি বলবো আমি, এই 6টা মাস আমি যেন স্বর্গ সুখ পেয়েছি। এত ভালোবাসা, এত কেয়ার জানি না কয়জনের স্বামী করে। আমার একটু শরীর গরম দেখলে সে পাগলের মতো করবে, স্যুপ করে আনবে, দুধ গরম করে দেবে, কি খেতে ইচ্ছে করছে বারবার জিজ্ঞেস করবে। এসব ভাবতে ভাবতেই আমি মনে মনে হাসি, আর একটা সময় ঘুমিয়েই পড়ি। রাত যায়, দিন আসে, 5টা দিন হয়ে গেল মানুষটার কোনো কল আসছে না। আমি আগেরটাতে অনেকবার ট্রাই করেছি, বাট অফ। খুব টেনশন হচ্ছিল। আগে তো প্রতিদিন কল দিবেই দিবে, হোক না সেটা সেকেন্ডের জন্য, কিন্তু যার পর থেকে আর কোনো ফোন পাচ্ছি না আমি। জাস্ট একটা বার ফোন করেছিল, সে একটু কথা বলে রেখে দিয়েছিল, পরে ফোন দিবে বলে আর দেয়নি। হঠাৎ একদিন ফোন এলে আমি দৌড়ে এসে ফোন রিসিভ করলাম। ভেবেছিলাম উনি কল দিয়েছেন, বাট উনি না, ওনার ওখানের লোক। উনি জিজ্ঞেস করলেন আমি মিসেস ফারাজ কিনা। আমি বললাম জি বলছি। আর উনি যা বললেন শুনে আমি 100 ভোল্টের শক খেলাম। আমার হার্টবিট থেমে গেল, পুরো শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে, অসাড় হয়ে আসছে। যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যদি এটা শোনার আগে আমার মরণ হয়ে যেত তবে বেশি হতো। ফারাজ, ফারাজ করে চিৎকার দিয়ে আমি সেন্সলেস হয়ে গেলাম। ফারাজদের মিশন নাকি ফেল হয়েছে, আর সাথে সাথে যে কয়জন ছিল সবাই নিহত। তার মানে আমার উনিও নিহত। এক মুহূর্তে আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। দরজা ভেঙে আমাকে বাসায় নিয়ে আসা হলো। আমি সেন্স ফিরে আসলে আবার ফারাজের নাম নিতে নিতে সেন্স লেস হয়ে যাচ্ছি। পাগল পাগল মনে হচ্ছে আমার। সেন্স ফিরে আসলে আমি চিৎকার করে কাঁদছি। আমার সব শেষ, আমার বেঁচে থাকার অবলম্বনটুকুও যেন কেড়ে নিলে আল্লাহ। ও আল্লাহ, কেন কেন আমাকে একা করে দিলে বলি চিৎকার করে করে কাঁদতে থাকি। আপু আম্মু আমার কান্না দেখে নিজেরাই কেঁদে দেয়। জায়রা তো রুমে আসতেই পারছে না আমার এই অবস্থা দেখে। পুরো বাসায় শোকের ছায়া। ও আল্লাহ, ওনাকে নেওয়ার আগে আমায় কেন নিয়ে গেলে না? নয়তো ওনার সাথে আমাকে নিয়ে যাইতা। ওনাকে বাসায় আনা হলে আমাকে দূর থেকে দেখতে দেয়। আমি চিৎকার করে বললাম, সরো তোমরা, আমার স্বামীর কাছে আমাকে যেতে দেবে না, সেই অধিকার তোমাদের কে দিয়েছে? দৌড়ে ফারাজের খাটিয়ার কাছে গেলাম। আপনি শুনছেন? এই যে দেখছেন, দেখেন না, চোখ খুলে। আপনার সাহস কি করে হলো আমাকে আমাকে রেখে চলে যাবার? মিথ্যাবাদী একটা, প্রমিস করে প্রমিস ভেঙে ফেলেছে। মিথ্যাবাদী আপনি। কেন কেন মিথ্যে কথা বলছেন? বলেছিলেন কখনো ছেড়ে যাবেন না, তাহলে তাহলে কেন চলে গেলেন? আমাকে সাথে নিয়ে যেতেন। আমি আমি তো আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমাকে আম্মু আন্টিরা সবাই টেনে নিয়ে যাচ্ছে। ছাড়ো তোমরা আমাকে, কেন নিয়ে যাচ্ছ? ওনার সাথে আমার আমার আরো অনেক কথা আছে তো। কোথাও যেতে দেবে না ওনাকে আমি। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা ওনাকে? আব্বু আব্বু আর অনেকে মিলে ওকে ওকে নিয়ে যাচ্ছে। আর একজন এসে বলল, আপনি কি ওনাকে ক্ষমা করে দিয়েছেন? আমি চোখ বড় বড় করে, কিসের ক্ষমা? ওনাকে আমি ক্ষমা করব না। উনি আমাকে মিথ্যা বলেছেন, আমাকে ফিরে আসবে বলে কথা দিয়েছিলেন। আমি কিভাবে থাকবো ওনাকে ছাড়া? এই যে শুনে, আমাকে চান পাখি বলে কে রাখবে? কে একটু পর পর সময় করে ফোন দিয়ে বলবে, চান পাখি কেমন আছো, কি করো? আমি
আমি পারবো না তো একা থাকতে। আম্মু, আম্মু গো, আমি মরে যাব। আম্মু গো, মামার সাথে আল্লাহ কেন এমন করলো? কত সুখী তো ছিলাম আমি ওনার সাথে, কেন আমার জীবনটা এইভাবে তছ নছ করে দিল? ফারাজ, ফারাজ, আপনি একটা মৃত্যুক, কোনোদিনও ক্ষমা করবো না আপনাকে। চিৎকার করতে করতে আমি আবার সেন্সলেস হয়ে যাই। তারপর আব্বু একজন মেয়ে ডাক্তার নিয়ে আসেন। আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি আরো ভেঙে পড়ি। উনি যে বাচ্চার বাবা হবেন সেই সুসংবাদটুকু দিতে পারলাম না। অনেক ট্রাই করছি নিজেকে সামলানোর, কিন্তু পারছি না। অনেকগুলো স্লিপিং পিল নিলাম, খেয়ে শেষ করে দেবো নিজের জীবনটাকে। ওনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। যখন খেতে যাব তখনই মনে পড়ে উনি যাবার আগে আমার পেটে চুমু খেয়েছিলেন, বলেছিলেন যেন তার রাজকুমারের খেয়াল রাখি। তারপর সব পিল ছুঁড়ে ফেলে দিলাম। আম্মু এসে বোঝাতে লাগলো, হ্যাঁ, আমাকে আমাকে আর ওনার ভালোবাসার জন্য বাঁচতে হবে। ওনার রাজকুমারকে পৃথিবীর মুখ দেখাতে হবে। ওনার অস্তিত্ব যে আমার ভেতর ধীরে ধীরে বেড়ে উঠছে। আমাকে আমাকে আমাদের বেবির জন্য বেঁচে থাকতে হবে। এর ভেতরে আব্বুকে মিস্টার ফারাজের ফ্রেন্ড আতিফ ভাইয়া নাকি প্রপোজাল দিয়েছে। উনি আমাকে বিয়ে করতে চায়। উনি সব জানেন আমি প্রেগনেন্ট, সেটাও। তারপরও উনি আমাকে মেনে নিতে রাজি। আব্বু আর আম্মু অমত করলো না, কিন্তু এবার আমি আমার সিদ্ধান্তে অটল। আমি এভাবে ওনার ভালোবাসার স্মৃতিটুকু নিয়ে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু ওনার জায়গায় অন্য কাউকে আমি কল্পনাও করতে পারি না। ফারাজ, আমি আপনার ভালোবাসার জন্য সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আপনাকে যে অনেক বেশি ভালোবাসি। বেবি হাত রেখে ওনার সাথে আর বেবির সাথে কল্পনায় কথা বলি। তারপরও ওনার স্মৃতি আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। ওনার সাথে আমার এই অল্প দিনের সংসার হলো, কিন্তু কতটা ভালোবাসা ছিল, কতটা স্বর্গ সুখ ছিল। বোধহয় সে চলে যাবে, তাই আমাকে এইভাবে ভালোবেসেছিল। ওনার প্রতিটা স্পর্শ আমি অনুভব করতে পারি। তারপর বেবিকে বললাম, এই যে মিস্টার ফারাজের রাজকুমার নাকি রাজকুমারী? হ্যাঁ, আপনাকেই বলছি। জানেন তো আপনার আম্মুটা আপনার আব্বুটাকে অনেক অনেকগুলো ভালোবাসে। আর আপনিও বলে দিন যে বাবাকে আপনিও খুব ভালোবাসেন। 9 মাস পর আমাকে হসপিটালে নিয়ে যায়, যখন খুব পেন হয়। আজই নাকি অপারেশন করতে হবে। অল্প কিছু দিনের মধ্যেই আমি একটা রাজকুমার জন্ম দিলাম। যখন মায়ের মুখে শুনেছি ছেলে, আমার তখনই ওনার কথা মনে পড়ে যায়। উনি কেমনে বুঝতে পেরেছেন যে ওনার রাজকুমার হবে? সবাই বলা বলি করছে ছেলে দেখতে ঠিক বাবার মতো হয়েছে। ওর নামটাও ওর বাবার নামের সাথে মিলিয়ে রেখেছি, আয়াজ। এর মুখ থেকে বাকি জীবনটা না হয় কেটে যাবে, তবে মিস্টার ফারাজ এটা মনে রাখবেন, আপনার জান পাখিটা আপনাকে কত ভালোবাসে। ওনার বদলে যাওয়া সেই শার্টটাকে কথাটা দিয়েছিলাম, আর ওনার লেগে থাকা স্মেল নিচ্ছিলাম। জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি তো আপনাকে, ভীষণ ভালোবাসি।